Just landed in Armenia. Fresh coffee. সকাল থেকে ফ্লাইটে পুরোপুরি ঘুমাই নাই। এখন দেখা যাক সারাটা দিন কেমন যায়। আর্মেনিয়ার রাজধানীর নাম ইয়েরেভান। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এই ইয়েরেভান থেকেই। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। অবাক করার একটা বিষয় হচ্ছে ইয়েরেভান শহরটি ইটালির রোম শহরের থেকেও বেশি পুরনো। খ্রিস্টপূর্ব 782 সালে রাজা আর্গিস্থির এখানে ফোর্ট্রেস তৈরি করেন, যেখান থেকেই এই ইয়েরেভানের জন্ম। আমি এখন দাঁড়িয়ে আছি রিপাবলিক স্কোয়ারে। এটি আর্মেনিয়ার ইয়েরেভান শহরের কেন্দ্রবিন্দু। এই স্কোয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 20 শতাব্দে স্থপতি আলেকজান্ডার তামারিয়ান ডিজাইন করেন। চারপাশে যে বিল্ডিং আছে সেগুলোর মধ্যে রয়েছে গভর্নমেন্ট হাউস, ন্যাশনাল গ্যালারি, হিস্ট্রি মিউজিয়াম, সবগুলোই গোলাপি টাফ পাথর দিয়ে তৈরি, যা ইয়েরেভানকে নাম দিয়েছে পিঙ্ক সিটি হিসেবে। এখানে রাতের বেলা মিউজিক্যাল ফাউন্টেন শো হয়। আমি যদি দিনের বেলা এসেছি তাই খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। রাতের বেলা আসলে আপনি দেখতে পাবেন মিউজিক্যাল ফাউন্টেন শো হচ্ছে, যেখানে পানি, আলো আর সুর মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। এই জায়গাটির নাম ক্যাসকেড কমপ্লেক্স। 1970 সালে নির্মিত এই বিশাল সিঁড়ির মতো স্থাপনাটি আসলে একটি আর্ট সেন্টার। ভেতরে রয়েছে আধুনিক শিল্পকর্ম আর বাইরে রয়েছে নানান ধরনের ভাস্কর্য। উপর উঠলে পুরো শহরটা চোখের সামনে খুলে যায়, আর দূরে দেখা যায় মাউন্ট আরাফাত, যা আজ তুরস্কে থাকলেও আর্মেনিয়ানদের আত্মার অংশ। এই পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখতে আপনাকে প্রায় ঘন্টাখানেক সময় লাগতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই জায়গাটায় সন্ধ্যার সময় আসেন। এখান থেকে পুরো শহরের সূর্যাস্তটা দারুণভাবে উপভোগ করা যায়। অবশেষে আমি ক্যাসকেডের একদম চূড়ায়। বিশ্বাস করুন, এই কষ্ট করে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার পর যে দৃশ্য দেখা যায়, এর চেয়ে দারুণ কিছু আর হতেই পারে না। উপর থেকে ইয়েরেভান শহরের এই চিত্র দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। একদিকে শহরের আধুনিক স্থাপত্য, অন্যদিকে পুরনো দিনের ইমারতগুলো, আর তার পেছনে মেঘে ঢেকে থাকা মাউন্ট আরাতের মন ভোলানো দৃশ্য। যদিও মাউন্ট আরাত এখন তুরস্কের অংশ, তবে আর্মেনীয়দের কাছে এর গভীরে রয়েছে এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য। এটি যেন ইয়েরেভান শহরের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। শহরের অপেরা হাউস, রিপাবলিক স্কোয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলো এখান থেকে ছোট ছোট বিন্দুর মতো দেখা যায়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চারেন্টস আর্চ ভিউ পয়েন্টে। এটি আর্মেনিয়ার অন্যতম একটি সুন্দর ভিউ পয়েন্ট। এই জায়গাটি থেকে দাঁড়িয়ে দূরে দেখা যাচ্ছে মাউন্ট আরাফাতকে। এই আর্চটির নামকরণ করা হয় আর্মেনিয়ার বিখ্যাত কবি ইয়াগিশ চারেন্টসের নামে, যিনি 20 শতকে শুরুতে আর্মেনিয়ার সাহিত্যকে নতুন দিক দেন। তিনি একবার বলেছিলেন, আই লাভ মাই আর্মেনিয়া উইথ বার্নিং লাভ। আর্মেনিয়ানদের কাছে এই আরাফাত শুধু একটা পাহাড় না, এটি তাদের ইতিহাস, তাদের হারানো ভূমি আর তাদের জাতীয়তার পরিচয়। ইয়েরেভানের রাস্তায় হাঁটলেই আপনি লক্ষ্য করবেন পুরনো সোভিয়েত গাড়ি আর
নানান ধরনের ছোট ছোট ক্যাফে, আর রয়েছে স্থানীয়দের খুবই ধীর জীবনযাপন। এখানে সময় যেন একটু ধীরে চলে, আর সেই ধীরগতির মধ্যেই লুকিয়ে আছে এই শহরের আসল সৌন্দর্য। Friends, now we're heading to our Gerard Monastery. In some 25-30 minutes, we'll be there. And I guess I would like to tell the name of the monastery, about the name. বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আর্মেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে। এখানে আছে আপনার মনাস্ট্রি, যেটা দেখার জন্য আমরা আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে এসেছি। এবারের এই আর্মেনিয়া ট্রিপের আমাদের প্রথম গন্তব্য ছিল গার্নি টেম্পল। এটি আর্মেনিয়ার একমাত্র সংরক্ষিত পেগান টেম্পল, যা সূর্য দেবতা মিহিরের উদ্দেশ্যে নির্মিত। এই মন্দিরটি প্রথম শতকে সম্ভবত রাজা চিরিডেসের সময় তৈরি। এর স্থাপত্য গ্রিক রোমান স্টাইলের, 24টি স্তম্ভ, উঁচু প্ল্যাটফর্ম এবং নিখুঁত জ্যামিতিক ডিজাইন। 1670 সালে এক ভয়াবহ ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায়। এই পাথরটার বয়স হচ্ছে 800 BC, মানে আমাদের যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আসার 800 বছর আগেও এই পাথরটা এখানে এভাবেই ছিল। It's from 3rd century AD, and the royal bathroom is also common for the Roman and Greek style bathrooms. You see 5 rooms here. The very first room was the fire rooms. They used to be like কিন্তু সোভিয়েত যুগে 1970 দশকে এটি পুনর্নির্মাণ করা হয়। মন্দিরটি একটি খাদের কিনারে অবস্থিত। নিচে আজাদ রিভার প্রভাবিত হচ্ছে, যা দৃশ্যটিকে আরও নাটকীয় করে তোলে। পুরোপুরি একটা র্যান্ডম এলাকা, আর্মেনিয়ার একটা অনেক ভিতরে এলাকা, একটা প্রত্যন্ত অঞ্চল এটা। এই গার্নি টেম্পলের পাশেই হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম এক নির্জন গ্রামের মধ্যে। এইটা একজনের বাসা, চিন্তা করা যায়। এই যে বাসার সামনে কাজ করতেছে। এই একদম নীরব এক গ্রামের মধ্যে বাস করছে একজন একাকী মানুষ। জিনিসটা আমাকে খুবই অবাক করলো, কারণ এই প্রযুক্তিগত এই বর্তমান যুগে একটা মানুষ সম্পূর্ণভাবে নিজেকে আলাদা করে রেখেছে এই প্রকৃতির মাঝে, ভাবতেই মনটা যেন কেমন করছিল। কিন্তু পুরো বিষয়টা ছিল আমার জন্য একদমই নতুন। আমি আপনাদেরকে সেই ব্যাপারটাই দেখানোর চেষ্টা করছি। কি পিসফুল সাধারণ জীবন, ঝর্ণার পাশে বাড়ি, আশেপাশে কোনো মানুষজন নাই। আর্মেনিয়া একটা প্রত্যন্ত জায়গাতে, যেখানে আসলে খুঁজলেও হয়তো আপনি আশেপাশে কোনো মানুষ পাবেন না। ঝর্ণা আছে, ময়ূরের একটা ফার্ম আছে। আমি এখন দাঁড়িয়ে আছি গেঘাট মনাস্ট্রিতে। গেঘাটের অর্থ স্পেয়ার বা বর্ষা, যে বর্ষা দিয়ে যীশু খ্রিস্টকে বিদ্ধ করা হয়েছিল। এটি নির্মাণ শুরু হয় অনেক আগে। এই মঠটি আংশিকভাবে পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যা মধ্যযুগীয় স্থাপত্যর এক অসাধারণ উদাহরণ। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রথমে এটি 4th দশকে প্রতিষ্ঠিত হলেও বর্তমান কাঠামোর বেশিরভাগই 1200 থেকে 1300 দশকে নির্মিত, যা প্রায় আজ থেকে 800 থেকে বছরেরও বেশি। ভেতরে এর স্থাপনাটা এতটাই নিখুঁত যে সামান্য শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, যা এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। এই জায়গাটি
একটি বিশেষ জায়গা, কারণ এর আশেপাশে আপনি যখন দাঁড়াবেন তখন দেখতে পারবেন পুরো এলাকাটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। And initially, we had only happy reasons for erecting cross stones. Now, the symbolic symbolism of them is only a sad one. And from 12th century, এই মনাস্টারির সবচেয়ে চমৎকার দিক হলো এর আর্কিটেকচার। এর কিছু অংশ সম্পূর্ণ পাহাড় কেটে তৈরি করা, আর কিছু অংশ পাথরের দেয়ালের সাথে একবারে যুক্ত করে বানানো। ভেতরে ঘরগুলো ছোট, অন্ধকার, কিন্তু অত্যন্ত শান্ত। একটি মনের ভিতরে পবিত্রতা কাজ করছিল। এখানে ঢুকলে মনে হয় আলো কম, কিন্তু আপনার যে ফিলিংসটা বা অনুভূতিটা এটা অনেক বেশি। মঠটির প্রধান অংশগুলো 1200 থেকে 1300 শতকে নির্মিত হয়। বর্তমানে এটি একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়েলকাম টু সিম্ফনি অফ স্টোনস। যেটা দেখতে পাচ্ছি আমার পিছনে, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেক বছর আগে ভলকানো ইরাশন থেকে আসলে এই জায়গাটা সৃষ্টি হয়েছিল। এটি পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি এক বিস্ময়কর ব্যাপার। এই জায়গাটি বেসিক্যালি পাথরের ব্যালাস্ট কলাম, যা অগ্নিগিরির লাভা হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে বর্তমানে। যখন লাভা দ্রুত ঠান্ডা হয় তখন এটি একটা হেক্সাগোনাল আকারে ফেটে যায়, যা দেখতে অনেকটা পাইপ অর্গানের মতো লাগে। এটি বিশ্বের অন্যতম জিওগ্রাফিক্যাল ফরমেশনের একটি নিদর্শন। আর্মেনিয়াতে আমি এ পর্যন্ত যতগুলো প্রাকৃতিক নির্দেশনা দেখেছি তার মধ্যে এই জায়গাটি আমার জন্য অনন্য হয়ে থাকবে। জায়গাটি এতটাই সুন্দর যে মনে হচ্ছিল এটি পৃথিবীর বাইরের কোনো জায়গা। আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক খুব দৃশ্য কমই দেখেছি। এখানে লেখা আছে একটা ফলিং রক্সের সাইন। এই পাথরগুলো এখনও যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। আমার পিছে যেটা দেখা যাচ্ছে আসলে পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে পুরা জিনিসটা ন্যাচারালি একদম তৈরি হওয়া, কোনো এখানে হ্যান্ডমেড বা মানুষের দ্বারা তৈরি কিছু না। এই যে ব্রিজটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা 1200 শতাব্দীতে তৈরি করা হয়েছিল, আজ থেকে প্রায় 850 বছর আগে। এই আর্মেনিয়া ভ্রমণে গিয়েছিলাম নভেম্বর মাসে। নভেম্বরে আর্মেনিয়ার পাহাড়গুলো আর প্রকৃতিটা আরও নাটকীয় হয়ে ওঠে। দূরের বরফ ঢাকা শৃঙ্গ, মাঝখানে শুকনো ঘাসের ঢেউ, আর চারপাশে পাতার রঙিন খেলা। সব মিলিয়ে এই পরিষ্কার নীল আকাশ আর এই প্রকৃতি মিলে এত চমৎকার একটি সিনেমাটিক ফ্রেম তৈরি হয় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বিশেষ করে ইয়ারেভানের আশেপাশে গেলে দেখা যায় শহরের আধুনিকতা আর প্রকৃতির পাশাপাশি এই
প্রকৃতির চমৎকার খেলা। নভেম্বরে গাছের পাতাগুলো পুরোপুরি ঝরে পড়ে না, কিন্তু শীতের জন্য প্রস্তুত হতে শুরু করে। তখন এই সবুজ পাতাগুলো একদম সোনালি রঙে রূপান্তরিত হয়ে যায়। সোনালি, লালচে আর বাদামি রঙে মিশে এক রঙের খেলা শুরু হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে বাতাসে শুকনো পাতার শব্দ শোনা যায়। মনে হয় ধীরে ধীরে প্রকৃতিটা শীতের জন্য প্রস্তুত হচ্ছে। আর্মেনিয়া গ্রামাঞ্চলে গেলে দেখা যায় জীবন খুব দ্রুত বদলাচ্ছে না, কিন্তু প্রকৃতি যেন তার নিজের খেয়ালেই বদলে যাচ্ছে। আর্মেনিয়া শুধু পাহাড় আর ইতিহাসের দেশও না, এটা ডালিমেরও দেশ। এখানে ডালিম শুধু একটা ফল না, এটা সংস্কৃতি, প্রকৃতি আর গর্বের অংশ। সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য টাটকা ডালিমের জুস খাওয়া। এই জুসটা ছিল অনেকটা গাঢ় রঙের, একটু টক এবং মিষ্টি, একদম পারফেক্ট ব্যালেন্স। এখানে এই ডালিমের জুসটা এতটাই জনপ্রিয় যে আপনি প্রতিটি ট্যুরিস্ট স্পটে গেলে এই ডালিমের জুসের দেখা পাবেন। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। 700 градусов. Там нужно тушить огонь и начать именно печь лаваш. আর্মেনিয়া এসে আমি যদি স্থানীয় খাবার ট্রাই না করি, তাহলে যেন এই ট্রিপটি অপূর্ণই রয়ে যায়। আমি এই ট্রিপের অংশ হিসাবে গিয়েছিলাম ওদের ট্রেডিশনাল যে রুটি বা লাভাশ বলে ওটাকে, সেটার একটা বানানোর প্রক্রিয়া দেখতে। লাভাশ আসলে কি? লাভাশ হচ্ছে স্থানীয়দের একটি রুটি, যা আর্মেনিয়ার প্রধান খাবার। এটি হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের একটি প্রধান খাবার হিসাবে স্বীকৃত। 2014 সালে এটি ইউনেস্কোর একটি কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত হয়। আর লাভাশটা বেসিক্যালি বানানো হয় মাটির নিচে তৈরি এক ধরনের ওভেনের মধ্যে। ঠিক যেন আমাদের দেশে যেভাবে নান রুটি বা তন্দুর রুটি বানানো হয়, ঠিক এভাবেই লাভাশ বানানোর প্রক্রিয়াটা। তবে আপনি যদি খেয়াল করে দেখেন, যখন তারা লাভাশ বানাচ্ছে, তখন তারা যেভাবে বসেছে, এই বসার প্রক্রিয়াটা ঠিক আমাদের দেশ থেকে একটু ভিন্ন। আর যেভাবে রুটিটি তৈরি করা হয়, প্রত্যেকটা রুটি টেনে টেনে অনেকটা লম্বা করা হয়, যাতে পুরোটা অনেকটা ক্রিস্প থাকে। এই রান্নার পুরো প্রক্রিয়াটা একটা দারুণ ব্যাপার, কারণ এই অংশটাই এদের সংস্কৃতির মূল ব্যাপার। Trying the bread now. একদম আমাদের দেশের রুটির মতন, খুবই মজা, ফ্রেশ।